নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একাধারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আবার পুলিশ মন্ত্রী, আবার স্বাস্থ্যমন্ত্রী, তিনি সবই, আবার তার মধ্যে আবার তিনি তৃণমূলেরও সুপ্রিমো। তাই এই তৃণমূলের সুপ্রিমো থাকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও তার মনের মধ্যে একটা শঙ্কা বা আশঙ্কা ছিল যে এবার তার মুখ্যমন্ত্রিত্বের পথটা হয়তো চলে গেলেও যেতে পারে, কারণ গোটা বাংলার মানুষ কিন্তু জেগে উঠেছে। তাই তিনি আজকে একটা মিছিল করলেন এবং সেই মিছিলের শেষে উঠলো আওয়াজ, ফাঁসি চাই। তার এই মিছিল গিয়ে ডরিনা ক্রসিং এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখলেন। তার বক্তব্যের মধ্যে এই যে আমাদের বাড়ির একটি মেয়ে, আমাদের বাড়ির ছোট বোন, যার নির্বিচারে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, নৃশংস কাণ্ড, সেই লেডি ডাক্তার খুনের ঘটনা নিয়ে বা ধর্ষণ নিয়ে তার যত না বক্তব্য ছিল, তার বক্তব্য ছিল অতীতে তিনি কি কি করেছেন, তিনি কত সহ্য করেছেন, তিনি আন্দোলন লগ্নে জন্মগ্রহণ করেছেন, এই সব কথা তিনি বলে গেলেন। এবং তার মধ্যে তার ছিল বাম আমলে কি হয়েছে, কে কি করেছে, কোথায় উত্তরপ্রদেশে বিজেপি কি করেছে, রাম বাম এই সমস্ত কিছু বলে তিনি একটা জিনিস বোঝালেন যে তিনি কার্যত ভয় পেয়েছেন। তিনি ভয় পেয়ে গেছেন এই আন্দোলন দেখে, কারণ গণ আন্দোলন যেভাবে মানুষ এগিয়ে আসছে, ঝাঁপিয়ে পড়ছে, এটা কিন্তু তিনি ভালো চোখে দেখতে পাচ্ছেন না। এবং তিনি বুঝছেন যে আগামী দিনে কিন্তু এর একটা বড় বিপদ আছে, এবং সেই বিপদ যে ক্রমশ এগিয়ে আসছে তার এই রাজত্বের দিকে বা তার এই সাম্রাজ্যের দিকে, তিনি সেটা বুঝে গেছেন। তাই তিনি ডরিনা ক্রসিং এ দাঁড়িয়ে যে সমস্ত বক্তব্য রেখেছেন, তার অনুগামীরাই সেগুলোকে বিশ্বাস করবে, বাকি বাংলার জনগণ বিশ্বাস করবে না। তবুও তিনি যে সমস্ত কথাগুলো বলছিলেন, সেই কথার মধ্যে কোথাও ছিল এমনই একটা জায়গা যেখানে দাঁড়িয়ে মানুষকে একটু ভুল বোঝানো যায়। তার সমস্ত পরিশ্রম, মানে এত খেটে তিনি সবকিছু করলেন, এত হাঁটলেন, এত বক্তব্য রাখলেন, তার পাশে দাঁড়িয়ে শতাব্দী রায়ের কিছু মুখভঙ্গি যেভাবে তিনি বলছিলেন, এরকম করছিলেন, এগুলো দেখছিলাম, দেখতে দেখতে এমন লাগছিল, মানে এবিপি আনন্দে দেখছিলাম তো, দেখতে দেখতে এমন লাগছিল, বোঝা যাচ্ছিল না যে কি হচ্ছে ওটা অ্যাকচুয়ালি প্রতিবাদ সভা, ফাঁসি চাই হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। যাই হোক, যেটাই হচ্ছিল সেখানে এত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করলেন, দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন বামের ঘাড়ে এবং দোষ চাপানোর চেষ্টা করলেন বিজেপির ঘাড়ে। এই দুটো ঘাড়ে দোষ চাপিয়ে তিনি মানে কি বলবো, তিনি বাঁচার জায়গা করছিলেন, তিনি তৈরি করছিলেন, তিনি বোঝাচ্ছিলেন কামদনি কাণ্ডে তিনি করতে চেয়েছিলেন, তিনি ফাঁসি চান, ধনঞ্জয় চ্যাটার্জির প্রসঙ্গ তিনি তুলে নিয়ে এলেন, সব কিছু নিয়ে এসে তিনি একটা তালে গলে অম্বলে খেলে দিলেন। কিন্তু তার সমস্ত খেলাকে বলে বলে শেষ করে দিলেন একদম শুভেন্দু অধিকারী। আজকে মানে এমন বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী, তার প্রেস মানে কি বলবো প্রেস মিটে অর্থাৎ সাংবাদিক সম্মেলনে তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো শুনলে আপনি নিজেই তাজ্জব বনে যাবেন। একটু সময় নষ্ট না করে সেই কথাগুলো বলছি, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো যে পরিশ্রম, এত যে খাটা, এত যে মিটিং করেছেন, সবটাতেই জল ঢেলে দেওয়ার মতো। আপনি শুনুন, তারপরে আপনি বুঝে যাবেন, পুরোটা শুনুন। সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। এসপি দাসকে আর জানতে চাইছেন কেন আমার কাছে? ডক্টর শ্যামাপ্রত দাস, তিনি কে? হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশে? তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন? কি দুর্বলতা আছে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট, এসপি দাসের। আর আমি বললাম না, 21 সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন, সাদা কাপড়, কি গজ না কি বলে ওকে, সেই সব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন। ওই বেটাকে আগে ধরে ঢোকা উচিত। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, আমিও তো পার্টি ছিলাম, আমার পক্ষ থেকে লয়ার সৌম্য মজুমদার ছিলেন এবং ভার্চুয়ালি বিল্লদল ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছিলেন।
আমার দুটো পয়েন্ট ছিল। একটা হয়েছে প্লেস অফ অ্যাকারেন্স প্রোটেক্ট, তাকে ট্যাম্পার করা হয়েছে, সিবিআই কে দেওয়া হোক। আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও কার্যত ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছেন, যে একটা রিপোর্ট চেয়েছেন যে দেখুন টেম্পার হয়েছে কিনা, এবং রিপোর্টটা বুধবার দিন পড়বেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আরজিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের, আই উইটনেসদের বা যারা প্রতিবাদী, তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক। যেহেতু প্রধান বিচারপতি আজ বলেছেন যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক, সেটা বলেছেন। পরের হিয়ারিংয়ে তিনি এটা বিবেচনা করবেন। তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন কোর্টেও করেছিলাম। গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই, ডাইরেক্টর সিবিআইকে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম। কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন। অতএব আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলাবেন। এরা দু একজন সিপিএমের যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়াল বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এবং অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজিকর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। এবং আমি এটাও দাবি করি, আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্ত্বেও ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন। যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা। বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে, আমি সে তথ্য আপনাদের দিয়ে দিব, কোম্পানির নাম সহ, একটু আজকে না কয়েকদিন পরে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গতকাল ভারতের পতাকা নিয়ে আছেন তারা বিজেপি, যারা সাদা পতাকা নিয়ে আছেন তারা ডিওয়াই। এবং দেশের পতাকা নিয়ে থাকলে সেটা বিজেপি হয়ে যায়। আজকেও সেটা বলেছে ভাঙচুরটা বিজেপি করেছে, একদম সরাসরি মঞ্চ থেকে অভিযোগ করেছে। ওই জন্য তো দাবি করি কোর্ট মনিটরিং এ সিবিআই এর ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। এবং এটা হলে পরিষ্কার ভাবে প্রমাণিত হয়ে যাবে অতীন ঘোষ, রাজু সেন শর্মা, নারায়ণ গোস্বামী, এরা সবাই, ইভেন টিকিয়াপাড়া থেকেও, আপনার টিটাগড়ের থেকেও লোকজন এনেছে, তালিকা আমরা দিয়ে দিতে পারি। অতএব মমতা ব্যানার্জি এটা বলবেই, এটা চোরের মায়ের বড় গলা। আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না, কোর্ট মনিটরিং
ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস। নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেই মামলা আজকে সোমোটো হিয়ারিং করেছেন। আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা, আর্লি মর্নিং বিফোর 8 o'clock, যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব পিটিশনারদের। তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিংয়ে করছেন। আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা ক্রসিংয়ে 250-300 লোক এখন আছে, মিছিলে একটু বেশি ছিল, 2-2.5 হাজার ছিল, সব জায়গা থেকে এসছি। আমি দেখতে দেখতে আসছি, আমার তমলুকে কাজ ছিল, তা আমি দেখতে দেখতে আসছি। বাগনান থেকেও আসছে, উলবেড়িয়া থেকেও আসছে, আপনার হাওড়া এন্টায়ার আসছে, সাউথ 24 পরগনা আসছে। 2000-2.5 হাজার লোক হয়েছিল, এখন 250-300 লোক আছে। সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের, তার কেসটা তো সিবিআইকে দেয়নি কোর্ট, আপনার হাতে আছে। আপনি 1.5 বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে, যে এখনো জেলে আছে, তার কনভিকশন দিতে পেরেছেন? মাননীয়া, ময়নাগুড়ির ক্লাস 11-এর ট্রাইবেল বাচ্চা মেয়েটি গোর্খা পরিবারের, মাটিগাড়ার, তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন? ওই মামলাটা তো সিবিআইয়ের কাছে নেই। আমি এরকম 100টা মামলা বলবো 2021 থেকে অদ্যাবধি 3.5 বছরে, যে মামলা সিবিআই নেয়নি। আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি, চার্জশিট দূরের কথা, চার্জশিট পর্যন্ত দেননি, সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা। উল্টো দিকে আপনি কি করেছেন? কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল, আপনার দলের নেতা 19টা পিপি চেঞ্জ করে, 19টা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন। শুনলেন? পুরোটা শোনার পরে কি মনে হলো আপনার? আর মনে হলো আর কোনো জায়গা আছে? দেখুন, একটা খুব অদ্ভুত সত্যি কথা বলি, আজকে গোটা বাংলার লোক রেগে গেছে, ক্ষোভে আছে, দুঃখে আছে। আজকে দেখছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে সবাই নেমেছেন, মানে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী, অধুনা সবাই নেমেছেন, আবার প্রেসিডেন্সি কলেজেরও সবাই নেমেছেন, প্রাক্তনী এবং নতুন সবাই নেমেছেন, সবাই পড়ুয়া সবাই নেমেছেন, এবং সবাই নেমে এই প্রতিবাদে সামিল হচ্ছেন একটাই কারণে, কারণ এটা ভয়ঙ্কর বড় একটা ঘটনা ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে নিজের হসপিটালে, মানে সরকারি হসপিটাল, সেখানে একজন ডাক্তার, লেডি ডাক্তার, তার খুন হয়ে গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তিনি উত্তরাখণ্ডে চলে যাচ্ছেন, মানে তিনি অন্য রাজ্য দেখাচ্ছেন, মানে ওখানে হয়েছিল, তিনি বাংলার বুকে সিপিএম এর আমলে কি হয়েছে তিনি দেখাচ্ছেন, কিন্তু একবারও বলছেন না তার রাজ্যে যেটা হয়েছে সেটা নৃশংস ঘটনা, তার স্বাস্থ্যমন্ত্রী পদে থাকা উচিত নয়, তার পুলিশ মন্ত্রী পদে থাকা উচিত না, কারণ তার পুলিশ ফেল করেছে। সেখানে ঢুকে গেছিল, আরজি করে ঢুকে গেছিল সমস্ত মব, যারা গুন্ডা, যারা ভ্যান্ডালাইজ করেছে, যারা গুন্স, তারা ঢুকে পড়েছিল। এটাতে তার পদত্যাগ করা উচিত, তার মুখ্যমন্ত্রী পদে থাকা উচিত নয়, এটা তিনি ভুলে গেছেন। তার বলা উচিত ছিল যে আমি দুঃখিত, ব্যথিত, যা হয়েছে তার জন্য ব্যথিত, আমি চাই ফাঁসি। তিনি ডেডলাইন দিচ্ছেন রবিবারের মধ্যে সবকিছু করতে হবে। তার এই তাড়াহুড়ো কেন? তাড়াহুড়ো কি এই জন্যই যে যে কোনো সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দাও, তাহলে আর অন্য কেউ খুলবে না? এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। এইসবগুলো নিয়ে আপনারা ভাবুন, আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদের বললাম। এবার আপনি বলুন তো, শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত ভাষণ দিলেন, এত হাঁটলেন, আর কি কিছু রইল? জানাবেন, কিন্তু আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম। সত্যি কথা বলতে কি বলুন তো, এই প্রতিবাদে সবাই নামছেন, সবার নামার দরকার আছে, সবার প্রতিবাদ করার দরকার আছে। তৃণমূল কংগ্রেস করার লোকেরা যারা এই যে মিছিলে হাঁটলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আওয়াজ তুললেন, তাদের একবার ভাবা উচিত তার বাড়ির মেয়ে, তার বাড়ির স্ত্রী, তার বাড়ির মায়েরাও আছেন। তাদের একবার সবার নিজেকে প্রশ্ন করা উচিত যে আজকে যদি এটা আমার বাড়ির মেয়ে হতো আমি কি করতাম। আজকে একজন লেডি ডাক্তার তিনি খুন হলেন, ধর্ষণ করে তাকে খুন করা হলো, সেই মামলাটা যখন চলছে, মানে এই ধর্ষণ খুনের ব্যাপারে সবাই আঙুল তুলছেন যার দিকে, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষকে বহাল তবিয়তে একই জায়গায় রাখার চেষ্টা করছিলেন মমতা ব্যানার্জি। এরপরেও বলবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সবকিছু ঠিকঠাক চলুক? উত্তরের অপেক্ষায় আমি রইলাম।
যাই হোক, এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন। আর এখনকার মতো আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।